হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু জিকে স্টাডি। জিকে স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের ফুড এসআইয়ের টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে পরীক্ষার, যেটা আমাদের মার্চ মাসের 17 কি 16 তারিখে হওয়ার কথা। টেন্টেটিভ ডেট দিয়েছে পিএসসি। তো আমরা সেই হিসাবে চলো ক্লাসগুলোকে কন্টিনিউ করি। তো তোমাদের সাথে আর একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু ভারতের সংবিধানের হওয়ার অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশন হওয়ার আগে এবং পরের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। প্রথম কোশ্চেনটা তোমরা লক্ষ্য করে দেখো। 1895 সালে বালগঙ্গাধর তিলক প্রথম সংবিধান তৈরির জন্য কিন্তু খসড়ার কথা বলেছিলেন। তাহলে 1895 সালে বালগঙ্গাধর তিলক কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি করার জন্য প্রথম কি না খসড়া কথা, ড্রাফটের কথা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম নির্বাচন হয়েছিল 1946 সালে। আমাদের যে গণপরিষদ হয়েছিল সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলি, তো এই কনস্টিটিউশন অ্যাসেম্বলির যে নির্বাচন হয়, ক্যান্ডিডেটদের নির্বাচন করা হয়েছিল, তার জন্য যে ইলেকশন বা নির্বাচন হয়েছিল সেটা হয়েছিল কিন্তু 1946 সালে কিন্তু প্রথম এই নির্বাচন হয়েছিল, গণপরিষদের নির্বাচন। সেই নির্বাচনে কিন্তু সদস্য সংখ্যা ছিল 389 জন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু নোট করে নিও। তো কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম নির্বাচন 1946 সালে হয়েছিল, যেখানে ক্যান্ডিডেট ছিল, সদস্য ছিল 389 জন। পরে সেটা সংশোধন হয়ে মানে অনেক পরে আরও ক্যান্ডিডেট ছাঁটাই হয়ে বা বাদ হয়ে আমাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছিল 324 জন। ঠিক আছে, পরের কোয়েশ্চেন পরের তথ্যটা তোমরা দেখতে পারো। এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন হয় গণপরিষদ, তখন কিন্তু এখানে কিন্তু হায়দ্রাবাদ রাজ্যটি সেই রাজ্যটি কিন্তু অংশগ্রহণ করেনি। ঠিক আছে, তারপরে দেখো, কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন প্রথম বৈঠক হয়, অর্থাৎ যখন গণপরিষদ তৈরি হওয়ার জন্য বৈঠক ডাকা হয়েছিল, প্রথম বৈঠক যেটা হয়েছিল সেটা আমাদের বোম্বে হয়েছিল, মুম্বাই আর টাউন হলে। তো সেই মুম্বাই বা বোম্বাইয়ে যে প্রথম বৈঠক হয়েছিল 1946 সালে। কত সালে? 1946 সালে 9 ডিসেম্বর। এবং সেখানে সভাপতি ছিলেন কিন্তু ডক্টর সচিদানন্দ সিনহা। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম সভাপতি কে ছিল? ডক্টর সচিদানন্দ সিনহা। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন হয়, ঠিক আছে, তার জন্য যে প্রথম বৈঠকটি হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউশন অ্যাসেম্বলি তাহলে প্রথম বৈঠকের যিনি সভাপতিত্ব ছিল তিনি কিন্তু ডক্টর সচিদানন্দ সিনহা, 1946 সালের 9 ডিসেম্বর। ইনি কিন্তু টেম্পোরারি সভাপতি ছিল, অর্থাৎ পার্মানেন্ট সভাপতি নয়, টেম্পোরারি। ঠিক আছে, এবং দ্বিতীয় বৈঠকে, পরের বৈঠকে আমাদের পার্মানেন্ট সভাপতি হয়েছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তাহলে প্রথম গণপরিষদের যদি আমাদের সভাপতি বলে তাহলে হবে সচিদানন্দ সিনহা, বা প্রথম গণপরিষদের টেম্পোরারি সভাপতি বললে কিন্তু হবে সচিদানন্দ সিনহা। ঠিক আছে, আর প্রথম যদি পার্মানেন্ট সভাপতি বলে তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। সব বিষয় নিয়ে আলোচনা করেছিলেন জওহরলাল নেহেরু। কিন্তু এই গণপরিষদ বা কনস্টিটিউশন অ্যাসেম্বলি সব বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। ঠিক আছে, এবং জওহরলাল নেহেরু কিন্তু এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কিন্তু চেয়ারম্যানও ছিলেন। কনস্টিটিউশনের গঠনের চেয়ারম্যানও কিন্তু আমাদের কি জওহরলাল নেহেরু ছিলেন, যিনি পরবর্তীকালে আমাদের প্রথম প্রাইম মিনিস্টার হয়েছিল। 1947 সালের অক্টোবরে ভারতের সংবিধান খসড়া যে তৈরি হয়েছিল, 1947 সালে যে ভারতের সংবিধান খসড়া মানে ড্রাফট, যে সংবিধান লেখার যে ড্রাফট আর কি খসড়া তৈরি হয়েছিল, তার সভাপতিত্ব করেছিল কিন্তু মানে সেই ড্রাফটিং কমিটি বা ড্রাফটের সভাপতিত্ব করেছিল আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, পুরো খসড়া অর্থাৎ ড্রাফট তৈরি করতে টাইম লেগেছিল 11 মাস। ঠিক আছে, পুরো ড্রাফট মানে খসড়া তৈরি করতে টাইম লেগেছিল 11 মাস, কিন্তু পুরো কনস্টিটিউশনটা তৈরি করতে মানে আমাদের যে কনস্টিটিউশন বইটা যেটা আমাদের আছে ভারতের, সেটা তৈরি করতে টাইম লেগেছিল কিন্তু প্রায় 3 বছর। যদি ড্রাফটের কথা বলে তাহলে বলবে যে খসড়ার কথা, তাহলে হয়ে যাবে কিন্তু আমাদের 11 মাস। আর পুরো কনস্টিটিউশন যেটা বুক আর কি, সেটা তৈরি করতে প্রায় 3 বছর টাইম লেগেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতের সংবিধান কার্যকর হয় 1949 সালের 26শে নভেম্বর। তাই 26শে নভেম্বর কিন্তু কার্যকর হয়, কিন্তু এই সংবিধানটা স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, সরকারিভাবে স্টার্ট হয় সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন 1949 সালের 26শে নভেম্বর, কিন্তু এর কাজ শুরু হয় 1950 সালের 26শে জানুয়ারি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো কিন্তু গুলালে হবে না। কার্যকরী হয়
সেটা কিন্তু 1949 সালের 26শে নভেম্বর। কিন্তু এই সংবিধানের কাজ, ভারতে যে ইম্প্যাক্ট কাজ শুরু হয় অরিজিনাল, সেটা হয় 1950 সালের 26শে জানুয়ারি। চলে যাবো আমরা পরের তথ্যে। সংবিধানে বর্তমান কতগুলো আর্টিকেল আছে? সংবিধানে দেখো, প্রথম যখন আর্টিকেল, সংবিধান আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন প্রথম হয়, তখন কিন্তু অ্যাকচুয়ালি আর্টিকেল অর্থাৎ ধারা ছিল কটা? 395টি ধারা ছিল, ঠিক আছে। পরবর্তীকালে সেই ধারাটি আরও বাড়তে থেকে অর্থাৎ অ্যামেন্ডমেন্ট, সংশোধনের মাধ্যমে বাড়তে থেকে বর্তমানে প্রায় 444টি এবং কি এর বেশিও হয়ে গেছে এখন, আই থিঙ্ক। তাহলে এখন কিন্তু 444 এবং তার বেশি আর্টিকেল বা ধারা আছে। কিন্তু আমাদের অ্যাট দ্য টাইম অফ কনস্টিটিউশন, যখন কনস্টিটিউশন বা গণপরিষদ হয়েছিল, তখন কিন্তু 395টা ধারা বা আর্টিকেল ছিল, ঠিক আছে। সেই ধারা বা আর্টিকেলগুলো 8টি শিডিউলের মধ্যে বর্ণিত ছিল, 8টি শিডিউলের মধ্যে আর কি বর্ণিত ছিল। 395টি ধারা 8টি শিডিউলের মধ্যে বর্ণিত ছিল, 8টি শিডিউলের মধ্যে ভাগে ভাগে বর্ণিত ছিল, ঠিক আছে। সেই 8টি শিডিউল এখন বেড়ে হয়ে গিয়েছে 12টি, অর্থাৎ 4টি শিডিউল আরও এক্সট্রা যোগ হয়েছে। তাহলে যদি আমাদের কোশ্চেন বলে যে কনস্টিটিউশনের যখন তৈরি হয় তখন কটি আর্টিকেল এবং কটি শিডিউল ছিল, তাহলে আমরা বলবো 395 আর্টিকেল এবং 8টি শিডিউল ছিল। বর্তমানে সেটা 444 বা তার বেশি আর্টিকেল এবং 12টি শিডিউলে পরিণত হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, মানে বাড়তে আর কি। সলিসিট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড আমাদের কিন্তু ইন্ডিয়ান প্রিয়াম্বেলে যুক্ত হয়েছে, অর্থাৎ প্রস্তাবনায়। আমাদের দেখবে, আমরা সাধারণত যে কোনো বই খুললে আমাদের প্রথমেই দেখতে পাই বইয়ের প্রথমে, ঠিক আছে, প্রস্তাবনা বলা লেখা থাকে, তাই না? প্রস্তাবনা, যেটাকে আমরা বলে থাকি কি প্রিয়াম্বেল, সেই প্রস্তাবনার মধ্যে তিনটে ওয়ার্ড পরবর্তীকালে যুক্ত হয়েছে, মানে অ্যাট দ্য টাইম অফ কনস্টিটিউশন ফর্মড, মানে যখন কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন কিন্তু এই তিনটে ওয়ার্ড ছিল না। এটা পরবর্তীকালে 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে, মানে 1976 সালে যে সংশোধনটা হয় সেটা হচ্ছে 42 নম্বর সংশোধন। তাহলে 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে কিন্তু এই তিনটে ওয়ার্ড যুক্ত হয়েছে। কী ওয়ার্ড? সলিসিট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। চলো পরের তথ্যের দিকে আমরা এগিয়ে যাই। রাজ্যসভায় আমাদের যে ভারতের যে দুটি কক্ষ বিশিষ্ট আমাদের ভারতের আমাদের যে পার্লামেন্ট, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, ঠিক আছে। একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। তাহলে রাজ্যসভায় দেখো, রাজ্যসভায় যে সদস্য যে সিট আছে, সে রাজ্যসভার সদস্য সিট আছে কিন্তু 250টি সিটের মধ্যে 338 জন কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে এবং 12 জন কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত করে, মানে রাষ্ট্রপতি মনোনীত করে, ঠিক আছে। তাহলে রাজ্যসভায় কিন্তু 250 জনের মধ্যে 338 জন হচ্ছে নির্বাচিত, অর্থাৎ নির্বাচিত হয়ে আসে ভোটের মাধ্যমে, এবং 12 জন কিন্তু মনোনীত মানে যেটা হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত করে, ঠিক আছে। এবং এই রাজ্যসভার সিট সব থেকে বেশি আছে কিন্তু উত্তরপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি রাজ্যসভার সিট আছে 34টা। তারপরে আছে বিহারে আছে 22টা এবং মহারাষ্ট্রে আছে কিন্তু কটি? মহারাষ্ট্রে আছে কিন্তু 19টি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কটি আছে তোমরা কমেন্টে জানাবে। তো রাজ্যসভায় 250টি সিটের মধ্যে 238টি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে এবং 12টি রাষ্ট্রপতি আমাদের প্রেসিডেন্ট নির্বাচিত করে। সবচেয়ে বেশি রাজ্যসভার সিট আছে উত্তরপ্রদেশে, তার 34টা, তারপরে বিহার এবং তারপরে মহারাষ্ট্র। তারপরেরটা দেখো, তারপরটা বলেছে প্রতি বছর রাজ্যসভায় অন্তত 2টি মিটিং ডাকবে। রাজ্যসভায় যে বিভিন্ন সেশন হয় না, আমরা খবরের চ্যানেলে দেখি বিভিন্ন সেশন হয় বা মিটিং হয়, সেটা রাষ্ট্রপতি ডাকে। এটা কে ডাকে? আমাদের প্রেসিডেন্ট ডাকে। বছরে রাজ্যসভার অন্তত 2টো মিটিং ডাকবেন, এটা বলা আছে, এটা কিন্তু রাষ্ট্রপতি ডেকে থাকেন। তারপরে দেখো লোকসভা সিট। রাজ্যসভার যেমন আমাদের দ্বিকক্ষ বিশিষ্টর মধ্যে রাজ্যসভার 250টা সিট, সেরকম লোকসভার কিন্তু 545টা সিট আছে। 550টা ম্যাক্সিমাম, কিন্তু লোকসভায় এখন বর্তমান কটা আছে? বর্তমান 545 জনের সিট আছে। তার মধ্যে 543 জন কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচন হয়ে আসে। লোকসভায় 543টা কী হচ্ছে? ভোটের মাধ্যমে নির্বাচন হয়ে আসে এবং 2 জন কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করে। বোঝা গেল? তাই লোকসভায় 545 জন 545 জনের মধ্যে 543 জন নির্বাচিত হয়ে আসেন এবং 2 জন রাষ্ট্রপতি মনোনীত করে, ঠিক আছে। তারপরে দেখো, জরুরি অবস্থার সময় লোকসভার স্থায়িত্ব 1 বছর পর্যন্ত বাড়ানো যায়, অর্থাৎ এমার্জেন্সি। আমাদের দেশে, ভারতে কোনো কারণে যদি এমার্জেন্সি বা জরুরি অবস্থা হয়ে থাকে, তাই না? ধরো আমাদের দেশের মধ্যে কোনো ওয়ার লেগে গেল বা স্টেট এমার্জেন্সি হয়ে গেল, ঠিক আছে, বা ফিনান্সিয়াল
আর্থিক এমার্জেন্সি যদি আমাদের দেশের মধ্যে দেখা যায়, তাহলে সেই সময় লোকসভার স্থায়িত্ব কিন্তু 1 বছর পর্যন্ত বাড়ানো যায়। লোকসভার স্থায়িত্ব সাধারণত 5 বছর পর্যন্ত হয়। সেক্ষেত্রে কিন্তু যদি এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে যায় আমাদের দেশে, সেক্ষেত্রে লোকসভার স্থায়িত্ব আরও 1 বছর কিন্তু বাড়ানো যেতে পারে। ঠিক আছে, সেটাই বলতে চাইছি। ভারতের আইন বিশেষজ্ঞ অ্যাটর্নি জেনারেল উভয় কক্ষ বক্তৃতা দিতে পারেন। ঠিক আছে, কিন্তু তিনি কোনো ভোট দিতে পারেন না। অর্থাৎ আমাদের যে অ্যাটর্নি জেনারেল মানে হচ্ছে আমাদের ভারত সরকারের যে কোনো অর্থাৎ আইনি বিষয়ে যে কোনো আর কি কাজকর্ম হলে সেক্ষেত্রে কি আমাদের অ্যাটর্নি জেনারেল সেই কাজগুলোকে সম্পন্ন করে। তাহলে সেই অ্যাটর্নি জেনারেল যে ভারত সরকারের আইনি বিষয়গুলো সেগুলোকে সম্পন্ন করে, সেই অ্যাটর্নি জেনারেল কিন্তু উভয় কক্ষে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা কক্ষই কিন্তু বক্তব্য দিতে পারেন, কিন্তু তিনি কোনো ভোট দিতে পারবেন না। কোনো বিষয় বা কোনো বিল পাস করতে গেলে রাজ্যসভা এবং লোকসভায় যদি কোনো বিল পাস করতে হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যাটর্নি জেনারেল কোনো ভোট দিতে পারবেন না। ঠিক আছে, কিন্তু তিনি বক্তব্য রাখতে পারেন। লোকসভায় প্রথম বিরোধী দলনেতা হয় রামসুভগ সিং। ঠিক আছে, লোকসভায় একটা বিরোধী দলনেতা থাকে। লোকসভায় রুলিং পার্টি অর্থাৎ বর্তমানে যে পার্টি থাকে তার বিরোধী অর্থাৎ বিপরীতে কিন্তু বিরোধী দলনেতা থাকে। তাহলে প্রথম বিরোধী দলনেতা ছিল কিন্তু রামসুভগ সিং 1969 সালে। ঠিক আছে, পরের কোশ্চেনে আমরা চলে যাই। বর্তমানে ভারতে কটি হাইকোর্ট আছে? দেখো, বর্তমানে ভারতে কিন্তু 25টি হাইকোর্ট আছে। এটা ওল্ড তথ্য, 18টি নয়। বর্তমানে ভারতে 25টি হাইকোর্ট আছে। ঠিক আছে, সবচেয়ে কম দিনের আমাদের সবথেকে ওল্ডেস্ট হাইকোর্ট হচ্ছে কিন্তু আমাদের ক্যালকাটা হাইকোর্ট। ঠিক আছে, সবচেয়ে কম দিনের লোকসভা কত দিনের হয়? সবচেয়ে কম দিনের লোকসভা হয় কিন্তু 13 দিনের লোকসভা, যেটা হয়েছিল কি 1998 সালে। ঠিক আছে, রাজ্যসভার চেয়ারম্যান হলেন ভাইস প্রেসিডেন্ট। লোকসভার চেয়ারম্যান কি আমাদের স্পিকার, সেরকম রাজ্যসভার চেয়ারম্যান হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তাই না? মানে উপরাষ্ট্রপতি, যিনি কিন্তু কোনো কক্ষের সদস্য নন। অর্থাৎ উপরাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা কোনো কক্ষেরই সদস্য নন। ঠিক আছে, তিনি কিন্তু রাজ্যসভার কি চেয়ারম্যান। রাজ্যসভার যে কোনো সেশন বা যে কোনো আলোচনা হলে তিনি সেই রাজ্যসভার আলোচনাগুলো কিন্তু আমাদের কি করে চালিয়ে যান, প্রেসিড করে। বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? বর্তমান উপরাষ্ট্রপতির নাম কিন্তু জগদীপ ধনকর। ঠিক আছে, এই জগদীপ ধনকর কিন্তু উপরাষ্ট্রপতি হওয়ার আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবাংলার কী ছিল? গভর্নর জেনারেল ছিল বা গভর্নর ছিল। ঠিক আছে, চলো আরও কিছু তথ্য দেখি। ভারতীয় মানে কিছু সময়সীমা, মানে কোন পদ কত সময়ের জন্য থাকে সেই সময়সীমা সংক্রান্ত কিছু তথ্য জেনে নিই। সংসদ, রাজ্য, বিধানসভা দুটি অধিবেশনের মধ্যে সময়সীমা 6 মাস। অর্থাৎ রাজ্য এবং সংসদে যে বিধানসভা যে আমাদের সেশন হয়, যে অধিবেশন হয়, শীতকালীন অধিবেশন, বাজেট অধিবেশন, যে অধিবেশনগুলো হয়, সেশনগুলো হয়, আমরা খবরে দেখতে পাই না, পার্লামেন্টে যে বক্তব্য রাখে সব এমপি এমএলএরা, তো মেম্বার অফ পার্লামেন্ট। ঠিক আছে, তারা কিন্তু বক্তব্য রাখে, এগুলোকে বলে সেশন বা অধিবেশন। সেই অধিবেশন কিন্তু সময়সীমা হচ্ছে 6 মাস অন্তরে করতে হবে। দুটি অধিবেশনের মধ্যে গ্যাপ কত হবে? 6 মাস অন্তরের মধ্যে থাকতে হবে। রাজ্য বিধানসভায় মানে আমাদের যে কোনো রাজ্যের মধ্যে, যেমন মনে করো আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের বিধানসভায়, যে যার রাজ্যে যে কোনো রাজ্য, মনে করো মহারাষ্ট্র, গুজরাট, তাদের রাজ্যের মধ্যে যে বিধানসভায় যে সেশনগুলো হয়, তাহলে রাজ্যের বিধানসভার মধ্যে গ্যাপ থাকতে হবে কিন্তু 6 মাস। ঠিক আছে, রাষ্ট্রপতি শাসনের সময়সীমা কত? দেখো, কোনো কারণে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় আমাদের দেশে বা যে কোনো স্টেটের মধ্যে, যদি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায়, তার সময়সীমা কিন্তু 6 মাস, 6 সপ্তাহ। তাহলে রাষ্ট্রপতি শাসনের সময়সীমা কিন্তু 6 মাস। ঠিক আছে, বা 6 সপ্তাহ, 6 মাস 6 সপ্তাহ। তারপরে দেখো, একজন রাষ্ট্রপতি যদি মৃত্যু ঘটে যায়, হঠাৎ যদি কোনো রাষ্ট্রপতির মৃত্যু ঘটে যায়, বা মনে করো রাষ্ট্রপতি পদত্যাগ হলো বা তাকে অপসারণ করা দেওয়া হলো, ঠিক আছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতির স্থান কতদিন পর্যন্ত ফাঁকা থাকতে পারে? তাহলে একজন রাষ্ট্রপতি যদি কোনো কারণে মরে যায় বা মারা যায়, বা তাকে যদি পদত্যাগ বা অপসারণ করা হয়, তাহলে তার স্থান কিন্তু সর্বোচ্চ 6 মাস থেকে 3 বছর পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। তার স্থান তো ফাঁকা থাকে, সেই ফাঁকা স্থানে উপরাষ্ট্রপতি কাজ চালায়, রাষ্ট্রপতির জায়গায় উপরাষ্ট্রপতি কাজ চালায়। এই উপরাষ্ট্রপতি কাজ চালায় রাষ্ট্রপতির জায়গায়, কিন্তু এই রাষ্ট্রপতির পদটাকে পূরণ করার জন্য সর্বোচ্চ 6 মাস থেকে 3 বছরের মধ্যে, 6 মাস থেকে বাড়িয়ে 3 বছর পর্যন্ত করা যেতে পারে। তার মধ্যে কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে হয়, নতুন রাষ্ট্রপতিকে। ঠিক আছে, 6 মাস পর্যন্ত থাকে, কিন্তু সেটা বাড়িয়ে 3 বছর পর্যন্ত ম্যাক্সিমাম করা যায়। পরে দেখো, এই রাষ্ট্রপতির অপসারণ কত নম্বর ধারায় আছে? 61 নম্বর ধারায় আছে, যেটাকে আমরা বলি ইমপিচমেন্ট। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট আমাদের 61 নম্বর ধারার মধ্যে বর্ণিত আছে।
লোকসভা থেকে রাজ্যসভায় কোনো অর্থ বিল পাস হলে কত দিনের মধ্যে পাস করতে হয়, বা অর্থ বিল পাস হতে গেলে 14 দিন। কোনো বিল যখন লোকসভায় যায় সেটা আবার রাজ্যসভায় পাঠাতে হয়, লোকসভায় পাস হয়ে রাজ্যসভায় যায়, সেই রাজ্যসভায় কিন্তু সেই বিলটি 14 দিনের মধ্যে কিন্তু সেই রাজ্যসভা বিলটা আবার লোকসভায় পাঠিয়ে দিতে হবে ভোটের মাধ্যমে, রাজ্যসভার সম্মতির মাধ্যমে লোকসভায় আবার সেই বিলটাকে রিটার্ন পাঠিয়ে দিতে হবে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম 14 দিন পর্যন্ত। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যপালের স্থায়িত্বকাল কত? অর্থাৎ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যপালের স্থায়িত্ব হচ্ছে 5 বছর। তারা কিন্তু 5 বছরের জন্য সার্ভিস দিয়ে থাকেন। ঠিক আছে, চলো আমাদের পরে তথ্যে চলে যাই। একটি লোকসভা বা রাজ্য আইনসভা তার প্রথম সাক্ষাতের জন্য নিযুক্ত তারিখ থেকে কাজ করার সর্বোচ্চ সময়কাল। অর্থাৎ সোজা কথাই হলো লোকসভা এবং রাজ্য আইনসভার, ঠিক আছে, মানে লোকসভা বা রাজ্য আইনসভার সময়সীমা কত, সেটা হচ্ছে কিন্তু কি, সেটা হচ্ছে কিন্তু 5 বছর। ঠিক আছে, লোকসভা ও রাজ্য আইনসভার একটি জরুরি প্রচারের মেয়াদ বাড়ানোর জন্য সর্বোচ্চ সীমা হচ্ছে কি না, বলছে 1 বছর। মানে লোকসভা রাজ্যসভা তার যদি ভোটের সময় বা যে ভোটের সময় যে মেয়াদ বাড়ানো, ঠিক আছে, প্রচারের সময় সেই মেয়াদ কিন্তু বাড়ানো যেতে পারে 1 বছর পর্যন্ত। কত? 1 বছর পর্যন্ত কিন্তু বাড়ানো যেতে পারে, তার বেশি আর বাড়ানো যাবে না। তারপরে কোশ্চেন দেখো, ইউনিয়ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজ্য আইনসভার বিভিন্ন যে সদস্য, ঠিক আছে, এদের সময়কাল হচ্ছে 6 মাস। এরা কি তার অফিসে রাখতে পারেন, যার সর্বোচ্চ সীমা হচ্ছে 6 মাস। দেখো, একটি ইউনিয়ন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা রাজ্য আইনসভার অফিস যে কোনো একজন সদস্য ছাড়া তার অফিসে রাখতে পারেন, মানে 6 মাসের মধ্যে আবার কিন্তু তাদেরকে কিন্তু ভোটের মাধ্যমে বা যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আবার নির্বাচিত করতে হয়, ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত। সেটা কিন্তু ফাঁকা রাখা যায়। পরের তথ্যটা দেখো, বিনা অনুমতিতে সংসদে অনুপস্থিত হলে তার আসন খালি করার আগে সর্বোচ্চ সীমা। অর্থাৎ যদি সংশোধনে যে আমাদের যে পার্লামেন্টে বিভিন্ন যে সেশন বা যে অধিবেশনগুলো হয়, সেখানে যদি বিনা অনুমতিতে কোনো সংসদ যদি মানে কোনো এমপি বিনা অনুমতি উপস্থিত হয় অনুমতিতে, তাহলে তার আসন খালি করার আগে সর্বোচ্চ 60 দিনের সময়সীমা দেওয়া হয়, সর্বোচ্চ 60 দিনের সময়সীমা দেওয়া হয়ে থাকে। একজন ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর আদালতে হাজির করার সময়সীমা 24 ঘন্টা। অর্থাৎ একজন ব্যক্তি যদি কোনো কারণে গ্রেপ্তার করে পুলিশ, তাকে কিন্তু আদালতে হাজির করতে হয়। তাই আদালতে হাজির করতে হয় কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু সেই ব্যক্তিকে আদালতে হাজির করতে হবে পুলিশের। একজন পঞ্চায়েত এবং পৌরসভার প্রধানের স্থায়িত্বকাল কত? একজন পঞ্চায়েত এবং পৌরসভার প্রধানের স্থায়িত্বকাল হচ্ছে কিন্তু 5 বছর। একজন পাবলিক সার্ভিস কমিশনার অর্থাৎ পিএসসি যে অফিসারগুলো হয়, তারা 65 বছর পর্যন্ত না হওয়া পর্যন্ত রিটায়ার হয় না। ঠিক আছে, হয় 65 বছর, না হলে 6 বছর। তাহলে পাবলিক সার্ভিস কমিশনের তাদের রিটায়ার হওয়ার বয়স হচ্ছে 65 বছর এবং 6 বছর, যেটা আগে আসবে। মনে করো কোনো অফিসার 62 বছরে চাকরিতে জয়েন করেছে, তাহলে তার 65 বছর হতে 3 বছর বাকি, তাহলে 65 বছর হয়ে গেলেই সে কিন্তু রিটায়ার করে যাবে, তার 6 বছর হওয়ার আর দরকার নেই। মনে করো কোনো অফিসার 30 বছর বয়সে জয়েন করেছে, তাহলে তার রিটায়ার হবে কত না 6 বছর পরে, মানে 36 বছর বয়সে। যেটা আগে হবে সেটাই হবে রিটায়ারের বয়স। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য একটা ছোট্ট পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে তথ্যযুক্ত একটি ক্লাস। তো ক্লাসটিকে ফলো করো, চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।